তৃণমূল কংগ্রেসের এই যে গোপন রিগিং করবার প্ল্যান তা মাঝপথেই মারা গেছে। ইন্ডিকেশন ভালো না। এবারে 21 জুলাই বৃষ্টি হয়নি, খুব চাপ। যারা তৃণমূলের পুরনো, যারা তৃণমূলের নতুন, তাদের কিন্তু এটা সবার জানা আছে। বৃষ্টি না হওয়াটা খুবই টেনশনের। বাঙালি অস্মিতার আড়ালে রোহিঙ্গার অনুপ্রবেশকারীদেরকে শেল্টার দেওয়ার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে, জীবন দিয়ে হলেও রুখবো। তৃণমূল কংগ্রেস ওই ভাষা আন্দোলনে ভেসে যাবে। একজন চিফ মিনিস্টার তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন বাড়ি গিয়ে ঘেরাও করো। আচ্ছা, আন্দোলন করলো কংগ্রেস 21 জুলাই, মারলো সিপিএম, আর খিস্তি খাচ্ছে বিজেপি। মানে কি? বন্দ্যোপাধ্যায় বলছেন 26-এর পরে বিজেপিকে উপরে ফেলে দেবো বাংলা থেকে। কোথা থেকে? 26-এর পরে? 26 পর্যন্ত এখন কে দেখেছে দেখুন। আগে দুর্গাপূজা পর্যন্ত দেখুন কি হয়। 26টা আগে পার তৃণমূল কংগ্রেস, আগে 30টা পেয়ে বিরোধী দলনেতাটা হওয়ার চেষ্টা করবে। নতুন দল হয়েছে সিপে মূল, তৃণমূলের মূল আর সিপিএম এর সিপে, এই দুই মিলে হয়েছে সিপে মূল। কমিশন দেখবেন বিএলও অ্যাপয়েন্ট করে, ব্লক লেভেল অফিসার। এই রাজ্যে আমাদের ইলেকশন কমিশন বিএলও অ্যাপয়েন্ট করছে। সেই সমস্ত বিএলওদের বিভিন্ন রকম দায়িত্ব বন্টন করা হচ্ছে। এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সরাসরি একের পর এক কাগজ দেখিয়ে বলতে শুরু করলেন যে এদের সম্পর্কে খবর নিতে বলা হয়েছে, এদের সম্পর্কে অ্যাকশান নিতে বলা হয়েছে। এই অ্যাকশানগুলো কাকে নিতে বলেছেন? ডিএমদের নিতে বলেছেন। কে বলেছেন? ইলেকশন কমিশন নিতে বলেছেন। আর সব জেনে যাচ্ছেন হচ্ছে সিএমও দপ্তর, এবং তিনি রাজনৈতিকভাবে সেটা টার্গেটও করছেন। প্রকাশ্য মিটিংয়ে 21 জুলাইয়ে দাঁড়িয়ে বলেছেন ইলেকশন কমিশনকে সরাসরি ঘেরাও করব। একজন গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত মুখ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্বে থেকে এটা বলতে পারেন? তিনি সরাসরি এই দায়িত্বে থেকে যে কথা বলেছেন, তাতে যে সিস্টেম রাজ্য সরকারের অফিসাররা কাজ করছেন, তারা ইলেকশন কমিশনের অফিসকে প্রপার ইনফরমেশান, প্রপার সার্ভে, প্রপার স্কুটিনি করে ইনপুট দেবেন কি করে? তারা তো যা দেবেন সব তৃণমূলের কাছ থেকে অ্যাপ্রুভ্যাল নিয়ে। সেই কারণে আজকে একের পর এক নির্দেশ তারা পাঠিয়েছেন ডিএমদের কাছে, এবং সেগুলো তৃণমূলই কালেকশন করে করে পাঠিয়েছে, যাতে জালি ভোটার, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এখানে আরামসে থাকতে পারে। সেই কারণে আজকে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে চিফ সেক্রেটারিকে চিঠি দিতে যে নির্বাচনের দপ্তর স্বাধীন এবং স্বতন্ত্রভাবে চলবে, যার সাথে রাজ্য সরকারের কোনো রকম ইনভলভমেন্ট থাকবে না। এবং আপনারা জানেন যে ডেটা এন্ট্রি করবার সময়, ডেটা এন্ট্রি করার জন্য একজন লোয়ার ডিভিশন ক্লার্ক, তার এগেনস্টে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল ইলেকশন কমিশন। ফলে ইলেকশন কমিশনের মধ্যে তৃণমূল কংগ্রেসের চট ঢুকে পড়েছে। এই রাজ্যের একাধিক কর্মীদের তৃণমূল কংগ্রেস তাদের মতো করে ব্যবহার করছে। সেই জায়গাতেই আজকে আঘাত এনেছে নির্বাচন কমিশন। বলেছে স্বতন্ত্রতার সাথে চালাতে হবে নির্বাচনী দপ্তর। তাই তৃণমূল কংগ্রেসের এই যে গোপন রিগিং করবার প্ল্যান তা মাঝপথেই মারা গেছে। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্রুদ্ধ হয়েছেন এবং লক্ষ্য করে টার্গেট করছেন ইলেকশন কমিশনকে। কারণ তার ভয়, বিহারে একবার স্কুটিনিতে 40 লক্ষ ধরা পড়েছে, পশ্চিমবাংলায় তো 1 কোটি পেরিয়ে যাবে। সেইটা আটকানোর জন্য তিনি ডিএম থেকে নিচের লেভেলে বিএলও পর্যন্ত লোকজনকে রেডি করেছিলেন। এখন স্বতন্ত্র হয়ে যাবে ইলেকশন কমিশন। প্রয়োজন বোধে পড়লে তারা অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে স্কুটিনি করাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান মাঠে মারা যাবে। তাই আর কি, দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি, একটু রিয়াকশন দিচ্ছে। ধরুন নির্বাচনী দপ্তরকে কেন স্বাধীন হতে হচ্ছে? কারণ নির্বাচনী দপ্তর ধরুন কোনো একটা অর্ডার ইস্যু করলেন বা কোনো একটা সার্ভে করবার জন্য নির্দেশ দিলেন, এবার তার ফান্ড কায়দা করে ডিলে করে দিচ্ছে রাজ্য সরকার, কায়দা করে অপারেট করছে না, যাতে নির্বাচন কমিশন আরও ডিলেড হয়ে যায়, নির্বাচন কাছাকাছি চলে আসে। তখন বাধ্য হবে ওই যা স্ট্যান্ডিং ভোটার লিস্ট আছে তার উপরই কাজ করতে, সার্ভে যদি না হয়। এই সমস্ত ধূর্তবুদ্ধি তৃণমূল অ্যাপ্লাই করছে। তার সাথে লড়াই করবার জন্যই হচ্ছে আমরা একাধিকবার অভিযোগ জানিয়েছি। এবার ইলেকশন কমিশন বুঝতে পারছে কোথায় সায়েন্টিফিক রিগিং হয়, কি খেলা চলছে, কোন কোন অফিসার আর আধিকারিক এবং বিএলও পর্যন্ত ডিএম থেকে হচ্ছে তৃণমূলের দালালি করছেন বসে বসে সিস্টেমের মধ্যে। তাই তাদেরকে বাদ রেখে স্বতন্ত্রভাবে চালানোর জন্যই এই পন্থা। এবং নির্দেশ, ইলেকশন কমিশনের নির্দেশের ওপরে যে ছড়ি ঘোরাচ্ছিল নবান্ন, সেই ছড়ি ঘোরানোর পদ্ধতি এবার বন্ধ হতে চলেছে। তাই গাত্রদাহ হয়েছে, তাই চিৎকার চেঁচামেচি বাড়ছে নবান্নে, তাই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছে তৃণমূল কংগ্রেস। ওনার দ্রুত সুরক্ষা, ওনার দ্রুত আরোগ্য কামনা করি। উনি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন। এবং
ওনাকে আমি খুবই ব্যক্তিগতভাবে খুবই যে আমাদের সাংবিধানিক ক্ষেত্র এবং রাজনৈতিক ক্ষেত্রে আমি ওনাকে খুবই মিস করব, কারণ আমাদের কঠিন পরিস্থিতির সময় উনি পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন এবং তখন যেভাবে উনি হ্যান্ডেল করেছেন এটা সত্যি প্রশংসার দাবি রাখে, এবং দেশের ক্ষেত্রে তো একাধিক ওনার পদক্ষেপ চিরস্মরণীয় হয়ে থাকে। একদিকে যেখানে বাদল অধিবেশন শুরু হচ্ছে সেখানে জগদীপজির এই যে রীতিমতো রেজিগনেশন দেওয়া, কোথাও গিয়ে কি পাল্টা ডিভিডেন্ড দিল রাজ্য শাসক দলকে? তৃণমূল কংগ্রেসকে যেরকম ডিভিডেন্ড দিচ্ছে, কংগ্রেসকেও কি, ইন্ডি জোটকেও কিছুটা ডিভিডেন্ড কি দেবে? আরে কি ডিভিডেন্ড বলছেন, মানে শারীরিক অবস্থা না কেউ কিচ্ছু বলতে পারে না। এই যে আমি আপনার ইন্টারভিউ দিচ্ছি, দেখা গেল এটাই আমার শেষ ইন্টারভিউ, 1 ঘন্টা পর খবর পেলেন যে আমি হার্ট অ্যাটাকে মরে গেছি, তখন মানে এইসব নিয়ে রাজনীতি করা উচিত না। মানুষের শারীরিক বিষয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্রুত সেরে উঠুন, এসবই আমরা সবাই চাই। এই যে অভিজিৎ বাবু কত অসুস্থ হয়ে পড়েছিলেন, আমরা খুবই টেনশনে ছিলাম, দিল্লিতে এমসে যাওয়ার পর খানিকটা সুস্থ হয়েছেন, তো এবং আমাদের মধ্যে দ্রুত তিনি ফিরে আসতে চলেছেন। তো ফলে আমরা চাই সবাই সুস্থ হয়ে যান, আবার সুস্থ হয়ে গেলে তাকে আবার দেখা যাবে কোনো না কোনো ভূমিকা। সুস্থতার কথা বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক সুস্থতা নিয়ে একাধিক কনস্পিরেসি থিওরি কলকাতায় যখন তিনি চিকিৎসাধীন ছিলেন উঠেছিল, তা কোথাও গিয়ে জগদীপ ধনকর এই যে স্বাস্থ্যের যে কারণটা দেখানো, বিরোধীরা কিন্তু অন্যান্য জল্পনা করছেন, বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমি এই জল্পনায় কোনো উত্তর দেওয়াটাতেই মনে করি যে এটা আমার রুচির বিরোধী। আমি এটা নিয়ে আর আলোচনা করতে রাজি নই, এটা আমার রুচিবোধে খুবই বাধা দিচ্ছে, মানে খুবই আঘাতপ্রাপ্ত হচ্ছে। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করি। সব বিষয় নিয়ে রাজনীতি করার জন্য আমি জন্মাই। গতকাল 21শে জুলাইয়ের দিনে একদিকে তৃণমূলের সভা, আমি 21শে জুলাইয়ের সভা দেখলাম এবং আমি অদ্ভুতভাবে অবাক হয়ে গেলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পোস্টে আছেন, ইলেক্টেড চিফ মিনিস্টার, তিনি বলছেন আমি দেশের আইন মানব না, কোট আনকোট। তো উনি দেশের আইন মানবেন না, ওনার চিফ মিনিস্টার ওনাকে রাখার কি দরকার, এটা নিয়ে তো ভাবতে হবে লোককে। উনি কি বলেছেন? উনি বলছেন আমি ঘেরাও করব। কাকে? ইলেকশন কমিশনকে। আপনি ভাবুন, উনি আন্দোলন করেছিলেন নো আইডি কার্ড নো ভোট। উনি লোকসভার মধ্যে গিয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, বলেছিলেন এই দেখুন সমস্ত অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে। অথচ উনি সেরকম একটা 21শে জুলাইয়ে দাঁড়িয়ে বলছেন কি? উনি বলছেন যে ইলেকশন কমিশনকে ঘেরাও করব যদি অনুপ্রবেশকারীদের নাম কেটে দেওয়া হয়। ভয় পেয়েছেন? বিহারে 30-40 লাখ কাটা গেছে বেআইনি ভোটারদের নাম, এখানে তো সেটা কোটিতে পৌঁছে গেছে। এখন যদি 1 কোটি নাম কেটে যায়, সব তো ওনার ভোটার, হেরে যাবেন তো। আমি মনে রাখবেন, আমরা লাস্ট লোকসভা নির্বাচন অনুসারে প্রায় 70 থেকে 75টা সিট হেরেছি 1000 থেকে 12,000 ভোটের মধ্যে। এই ভোটটা হচ্ছে তো পুরো রোহিঙ্গাদের ভোট, পুরো এদের ভোট, হ্যাঁ, অনুপ্রবেশকারীদের ভোট, ভুয়ো ভোট। ধরো অনেক লোক মরে গেছে, তাদের ভোটার লিস্টে নাম আছে, ধরুন এখানেও নাম আছে, আবার উত্তরবঙ্গেও নাম আছে, 3-4টে কেন্দ্রে নাম আছে, তারা তৃণমূলের মাল ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। এইসব জালি ভোটার বাদ হয়ে গেলেই তো খেলা শেষ। 148 মেজরিটি তোলা কোনো ব্যাপার? 2021-এও আমরা তুলেছিলাম। তারপর কাউন্টিংটা লোটা বন্ধ হয়ে যাবে। তারপরে স্ট্রং ফোর্সের জন্য, সেন্ট্রাল ফোর্সের জন্য গায়ের জোরে হচ্ছে লুটে নামা বন্ধ হয়ে যাবে। দেখবেন এই নির্বাচনে হেরে গেছেন উনি বুঝতে পেরে গেছেন, সেই জন্য এত চিন্তিত, আতঙ্কিত, উদ্বিগ্ন। এবং আমি চাইছি যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি আইন মানব না, তো উনি এটা কি বাংলাদেশ বানাতে চাইছেন না মিনি পাকিস্তান? আমি জানতে চাই উনি কি চান। একজন সাংবিধানিক পোস্টে থাকা মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন? তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে এটা বলছেন, এটা আইন বিরুদ্ধ নয়, এটা বেআইনি নয়, এভাবে বলা যায়? ইন্ডিকেশন ভালো না। এবারে 21শে জুলাই বৃষ্টি হয়নি, খুব চাপ। যারা তৃণমূলের পুরনো, যারা তৃণমূলের নতুন, তাদের কিন্তু এটা সবার জানা আছে, বৃষ্টি না হওয়াটা খুবই টেনশনের ওদের। ব্লাড প্রেশার বাড়ছে। আমার প্রশ্ন আপনার কাছে, আচ্ছা আপনি শহীদের পরিবারকে উপরে বসান, এখন অবশ্য সংখ্যা কমে গেছে, কেউ আর আসে না, সে যে কজন আসে তাদের সামনে আপনি দাঁড়ান কি করে? আপনি আজকে 15 বছর ক্ষমতায় আছেন, 15 ইয়ার্স, 15 বছর। আপনি যখন ছেলেগুলো মারা গেল বলেছিলেন আমি ক্ষমতা এলে জাস্টিস দেবো, তাদের পরিবারকে জাস্টিস দিতে পেরেছেন? সিপিএমের একটা লোক গ্রেপ্তার হয়েছে, একটা সিঙ্গেল পার্সন অ্যারেস্ট হয়েছে?
কমিশনের রিপোর্টটা কবে প্রকাশ হবে? 21শে জুলাই কমিশনের রিপোর্ট কবে প্রকাশ করবেন বলুন আমাকে। কেন অ্যাকশন হবে না? আর কি অ্যাকশন হবে? যে সই করলো গুলি করার আদেশে মনীষ গুপ্ত, তাকে নিয়ে গিয়ে আপনি হচ্ছে গুপ্তভাবে না, একদম প্রকাশ্যে তাকে আপনি আপনার ওই মঞ্চে বসিয়ে দিলেন। প্রথমে মন্ত্রী করলেন, হেরে গেল, তারপরে গিয়ে এমপি করে দিলেন। মানে হয় কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে আপনারা রোহিঙ্গা ইস্যু তুলছেন, ইউনেস্কো রিপোর্ট হাতে তুলে তিনি বলছেন যে ইউনেস্কো বলছে যেখানে 10 লাখ রোহিঙ্গা গোটা অল ওভার ওয়ার্ল্ডে রয়েছে, আপনারা বলছেন 17 লক্ষ রোহিঙ্গা রয়েছে। কি বলবেন? না না, উনার এসব তথ্য সংখ্যা দিয়ে তো লাভ নেই। তাহলে উনি জানেন তো কত রোহিঙ্গা এখানে আছে? একটা রোহিঙ্গাকে উনি বার করেছেন আমাকে বলুন? 5টা রোহিঙ্গাকে উনি বার করেছেন, আইডেন্টিফাই করেছে ওনার পুলিশ। সমস্ত রাজ্যে রোহিঙ্গা ধরা পড়ছে। ওনার ভাই, রাজনৈতিক ভাই স্টালিন, ওর রাজ্যে ধরা পড়েনি রোহিঙ্গা? ওর রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ হয়ে ঢুকেছিল, তাদেরকে ধরেনি? তাদের কাছে কি ব্যবস্থা নিয়েছেন? বাঙালি অস্মিতার আড়ালে রোহিঙ্গার অনুপ্রবেশকারীদেরকে শেল্টার দেওয়ার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে, জীবন দিয়ে হলেও রুখবো, প্রাণ দিয়ে হলেও রুখবো। আপনার বাড়িতে যে কেউ বাইরের লোক এসে ঢুকে যাবে, ঢুকে বলবে আমার বাড়ি, আমি এখানে থাকবো, আপনি অ্যালাউ করবেন? আমার বাড়ি পেয়েছেন এটা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহারাষ্ট্রের নির্বাচনে আপনারা এইভাবে জয়লাভ করেছেন, সামনে বিহারের নির্বাচন এইভাবে জয়লাভ করার চেষ্টা করছেন, আসন্ন পশ্চিমবঙ্গের নির্বাচনও আপনারা এইভাবেই জয়লাভ করার জন্য এই ভুয়ো ভোটারের নিরিখে বেসিক্যালি এই আন্দোলন চালাচ্ছেন। তাহলে উনি এতদিন এই ভুয়ো ভোটারের উপর ভিত্তি করেই নির্বাচনে জিতছেন, এটাই আমাদের অভিযোগ। এই ভুয়ো ভোটার বাদ হয়ে গেলে উনি নির্বাচনে জিতবেন না। এই ভুয়ো ভোটারের জন্য উনি জয়লাভ করছেন, সেটাই স্পষ্ট হচ্ছে। ফলে এই ভুয়ো ভোটার বাদ যাবে। আরে ভাই, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দাবিতে যদি 21শে জুলাই হয়, তাহলে সেই মঞ্চ থেকে আপনি কি করে দাবি করেন ভুয়ো ভোটারদের এন্টারটেন করতে হবে? ভুয়ো ভোটার হচ্ছে নাম বাদ দিলে ইলেকশন কমিশন আপনি ঘেরাও করবেন? বলুন আপনি আমাকে। আপনি ক্ষমতায় এলেন আর প্রমাণ করলেন লঙ্কা এসেছি তাই রাবণ হয়েছি। হয় এটা কখনো করা যায়? আপনি বিং আ ইলেক্টেড চিফ মিনিস্টার বলতে পারেন কখনো একটা সাংবিধানিক জায়গায় আপনি ঘেরাও করবেন? বিং আ ইলেক্টেড চিফ মিনিস্টার আপনি বলতে পারেন আপনি দেশের আইন মানবেন না? হতে পারে এটা কখনো? এটা বিচ্ছিন্নতাবাদী শক্তির মতো কথাবার্তা। ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত কেন্দ্র সরকারের। নিহাত আমাদের দলীয় নীতি যে অ্যাকশন নেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দলীয় নীতি 356 করব না। আমরা ইন্দিরা গান্ধীর মতো জরুরি অবস্থা করে ক্ষমতা দখল করব না, এটা আমাদের দলীয় নীতি। নাহলে এতক্ষণে অ্যাকশন নিয়ে নেওয়া উচিত। যেখানে জরুরি অবস্থার সমালোচনা করছেন, জরুরি অবস্থার কালো দিন আপনারা পালন করছেন, তাকে একদম কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রীতিমতো বাংলা ভাষাকে হেনস্থার অভিযোগ করছেন তিনি দাবি করছেন যে বাংলা ভাষার উপরে একদম সন্ত্রাস চলছে। 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে ওরা দোকানে গিয়ে মাছ খাবে না, মাংস খাবে না, দোকান ভাঙচুর করছে। বাংলায় এটা করে দেখাও একবার, তারপরে সাহসটা দেখবো। একদম নাম না করেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলছেন যে বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটার দেখে দুটো বাংলা কথা বলবেন, মনটা বড় করছে। আর গোটা পশ্চিম বাংলা জুড়ে হিন্দুদের খুন করে উদ্ধার করে দিচ্ছেন। হ্যাঁ, প্রকাশ্য রাস্তায় বিকাশ ভট্টাচার্য যখন গরু খাচ্ছিল তখন আপনার এসব মনে ছিল না। হিন্দুরা আঘাতপ্রাপ্ত হলো তখন আপনার কোনো দায় নেই। এখন বাংলা ভাষা করে ভালোবাসা উঠে পড়েছে। আমার প্রশ্ন, কটা বাংলা ভাষার জন্য আপনি কি করেছেন আমি জানতে চাই। রাজ্য সরকার বাংলা ভাষার জন্য কি করেছে আমি জানতে চাই, বলুন। কোথায় বাংলা ভাষা নিয়ে আপনি কাজ হচ্ছে? তাও তো সিপিএম স্কুলে কলেজে একটু বাংলা পড়িয়েছিল, আপনি তো সেসবও তুলে দিয়েছেন, স্কুল ব্যবস্থাটাই তুলে দিয়েছেন। বাংলা ভাষার জন্য বড় বড় ভাষা আন্দোলন করবেন, তৃণমূল কংগ্রেস ওই ভাষা আন্দোলনে বেঁচে যাবে, বাংলা ভাষা করবে। আপনি বলছেন যে সিপিআইএম তাও দু একটা বাংলা পড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম শহীদ তর্পণ দিবসের মঞ্চ থেকে বলছেন রাম শ্যাম গদাই মাদাই জগাই জোট, অর্থাৎ সিপিআইএম এর সঙ্গে আপনাদের আঁতাতের কথা তুলে ধরছে। সে বক্তৃতাটাও হিন্দিতে দিয়েছেন, ভুলভাল হিন্দিতে। উনি যে বক্তৃতাটা দিলেন সেখানে বললেন হিন্দি ভাষায়, বাংলা বললেন না হলে বুঝতাম বাংলায় বলেছেন 21শে জুলাই। বাংলা চাই বলছেন, হিন্দিতে বলছেন, বাংলায় বলুন। বাংলাও বলবেন না ঠিক করে, হিন্দিও বলবেন ভুলভাল। সে ফ্লপসো বলে দেখলেন না, সেটা নিয়ে আর বেশি কথা বললো না। সে 21শে জুলাই কিচ্ছু বলছে না, কেন? বুঝে গেছে ফ্লপসো।
সে কালচারাল সেন্টার হয়েছে, সে করুক, 2-4টা কালচারাল সেন্টারই হবে, পূজা অর্চনা এটা নেই। তারপরে জগন্নাথ প্রচুর রেগে আছেন, যেদিন মন্দির উদ্বোধন সেদিন এখানে আগুন লেগে গেল, 16 জন মারা গেল, তারপরে উপরে বাজ পড়ে গেছে, সে ভয়ঙ্কর অবস্থা। বাবার বিরুদ্ধে খেলবেন, আমি জগন্নাথের ভক্ত, সব ফেস করতে হবে। হ্যাঁ, দেখুন না কি হয়, বৃষ্টি হয়নি এবারে 21শে জুলাই, দেখবেন ইন্ডিকেশন মর্নিং। আপনারা যখন বলছেন বৃষ্টি হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একদম স্বয়ং সূর্যদেব এবারে বর দিচ্ছেন, তাই চোখ দিয়ে আগুন ঝরানোর, চোখ দিয়ে জল ঝরানোর সময় নয়। এসব আগুন ঝরাতে হবে না। লাস্টবার বলেছিলেন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে, শহীদের কান্না, এবার বলছেন আগুন। হ্যাঁ, কি হবে আপনি খালি মজা দেখুন, আগুন আগুন করতে হবে না, অপেক্ষা করুন একটু, আর কটা 6টা মাস একটু অপেক্ষা করুন। তাহলে আপনি বলছেন একদম ন্যারেটিভ চেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একদম অস্বস্তিতে রয়েছে। উনি পুরো চেঞ্জ করে দিয়েছেন। উনি বলেছিলেন বদলা নয় বদল চাই, এখন বলছেন আমি জব্দ করব, নিস্তব্ধ করব। মানে কি? মানে 250টা উনি কিছু করেননি, উনি শুধু বদলা নয় বদল চাই বলেছিলেন। ভারতীয় জনতা পার্টির 250টা লোক খুন হয়ে গেছে, এরপর উনি জব্দ করবেন, নিস্তব্ধ করবেন, নিস্তব্ধ করবেন, আমাদের আরো 500 লোক খুন হয়ে যাবে। এই দিকে আমরা আতঙ্কিত। বলছে তো বাড়ি গিয়ে ঘেরাও করো, শুনেছেন? একজন চিফ মিনিস্টার তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন বাড়ি গিয়ে ঘেরাও করো। কি আশ্চর্য! আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি লড়াই করে এসেছেন, আপনার বাড়ির কাছে গিয়ে চাকরিহারারা আবেদন জানাতে গেছে, তারা কি আর আপনাকে আঘাতপ্রাপ্ত করতে গেছে? মানে কোনো অস্ত্রশস্ত্র ছাড়া তারা তাদের চাকরি ফেরত চাইতে গেছে। তা সেই রাগে আপনি বলছেন বিজেপি তাদের বাড়ি ঘেরাও করব, আক্রমণ করব। এমনি তো 2021-এর পর কাঁথিতে আমার বাড়ি ভাঙচুর হয়েছিল, পুলিশ একটা লোককেও ধরেনি, সব তৃণমূলের নেতারা ভেঙেছিল। আমার 60-70 বছরের বাবা মারা এফেক্টেড হয়ে ছাদের উপরে গিয়ে আতঙ্কে ছিল, 3 দিন কাটিয়েছে। তো এখানে কি বিরোধীরা কেউ রাজনীতি করবে না? গণতান্ত্রিক ব্যবস্থা শেষ হয়ে যাবে? চমকাচ্ছেন, দলকে নামিয়ে দিচ্ছেন, যান বাড়িতে গিয়ে অ্যাটাক করুন। যদি একটা লোক আমাদের মারা যায়, একটা লোক খুন হয়, আপনার এই সমস্ত সাঙ্গবাঙ্গরা গিয়ে করে, আপনার উপর দায় বর্তাবে। বিনা মুখ্যমন্ত্রী আপনি রেসপন্সিবল হবেন, বলছেন বাড়ি গিয়ে অ্যাটাক করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কথায় কথায় আপনারা বলছেন নবান্ন অভিযান করো, কালীঘাটে আমার বাড়ির অভিযান করো, এই কিরকম রাজনীতি? একটা মেয়েকে আপনারা খুন করে দিলেন, সব প্রমাণ লোপাট হলো। আপনারা বলছি কেন? কারণ আপনার সিভিক পুলিশ করেছে, আর্জি করে, তার বাবা মা 1 বছরে কোনো পায়নি, কোনো জাস্টিস পেল না, সে এখন নবান্ন অভিযান করবে বলেছে। আমরা সবাই যাবো তো নবান্ন অভিযানে। আপনি বলছেন না ভারতীয় জনতা পার্টির কী দোষ? আচ্ছা, আন্দোলন করলো কংগ্রেস 21শে জুলাই, মারলো সিপিএম, আর খিস্তি খাচ্ছে বিজেপি, মানে কি? আমি আপনার কাছে জানতে চাই, আপনি এসব করছেন কেন? 21শে জুলাই হলো, আন্দোলন হলো, গুলি চললো, মরলো তৃণমূল কংগ্রেস, কি তখনকার কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেস, সিপিএম করলো অ্যাক্ট, আর আপনি করলেন আন্দোলন। বিজেপিকে কোথা থেকে খিস্তি দেওয়ার জন্য মঞ্চ বেছে নিলেন? আমি জানতে চাই কেন আপনারা এই কথা বলছেন। শঙ্কুদা, 26-এর একদম মঞ্চ থেকে দাঁড়িয়ে, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়ে একদম 26-এর পর বিজেপিকে জয় বাংলা বলাবো, কার্যত একদম হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করব, বাংলার মানুষের অপমান সহ্য করব না, আমরা 100 বার বাংলায় কথা বলবো, আমরা যত বাংলায় কথা বলবো এদের গায়ে জ্বালা। এবং তিনি বলছেন আপনাদের উদ্দেশ্যে যে 21শে জুলাই বলে রাখছি, 26-এর পর জয় বাংলা বলাবো। এবং তিনি বলছেন যে 2021-এ বলেছিলাম খেলা হবে, এবারে বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। কি উত্তর? না, আমার প্রশ্ন হচ্ছে যে জয় বাংলা লোকের বলতে আপত্তি কোথায়? 26-এর পরে কেন? এখনই আমরা বলছি জয় বাংলা, তো বাংলার জয় বলাতে আপত্তি কোথায়? মানে এটা বলাবো, এটা এত উচিত? মানে আপনি কি এটা বাংলাদেশ বানাতে চাইছেন কোনোভাবে? কিন্তু জয় বাংলা বলাবো মানে জয় হিন্দ বলবো না, এরকম তো কথা নেই। আমি ভারতবাসী, তারপর আমি বাংলার অধিবাসী, বাংলাকে ভালোবাসি, জয় বাংলা বলবো। তা আপত্তি বলি কি আছে? বলাবেন কি? আপনি কে বলানোর? আমি এমনি বলতে পারি, এখনই বলতে পারি, তাতে কি যায় আছে? কিন্তু উনি 26-এর পর বলাবেন মঞ্চে বললেন, কাদেরকে বললেন? সবাইকে মিলে বললেন। কেন বললেন? একটাই কারণে বললেন, কারণ উনি হয়তো এখনই এসে অনুরোধ করতে চাইছেন যে আপনারা একটু মা দুর্গা, জয় কালী এগুলো তো বলছেন, একটু জয় বাংলাটাও বলুন, তাহলে আমার আসতে সুবিধা হয়, আমার থাকতে সুবিধা হয় একসাথে। তো ভালো। ও
হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট, প্রকাশ্যে বলুন যে ভাই আমি ওই সহ্য করতে পারছি না, আমি এসব কন্টিনিউ করতে পারবো না, আমি চলে আসতে চাই, আপনারা জয় বাংলা বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে আসতে চান এরকমই একটা বার্তা দিচ্ছে। তো এইসব মঞ্চে কি বলছে জয় বাংলা বলুন, বললেন তো, তা বলাবেন, উনি অনুরোধ করবেন, বলুন বলুন করবেন, বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 26-এর পরে বিজেপিকে উপড়ে ফেলে দেবো বাংলা থেকে। কোথা থেকে? 26-এর পরে? 26 পর্যন্ত এখন কে দেখেছে দেখুন, আগে দুর্গাপূজা পর্যন্ত দেখুন কি হয়, তারপর তো 26, 25-এর শেষ পর্যন্ত কি নাটক হয় দেখুন, কে কোথায় থাকে। 50ও পেরোবে না বলছেন, আসন্ন নির্বাচনে বিজেপি 50ও পেরোবে না। বিজেপি 50ও পেরোবে না। 26-টা আগে পার তৃণমূল কংগ্রেস, আগে 30টা পেয়ে বিরোধী দলনেতারা হওয়ার চেষ্টা করবেন, তারপরে বড় বড় কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে মানুষের ওপর আস্থা রেখেই ভবিষ্যতে। আরে মাননীয় সাধারণ সম্পাদকের কথা রেখেই তো বলছি, একটু দাঁড়ান, 2025 যে আসতে দিন, ডিসেম্বর ঠান্ডাটা একটু পড়ুক, নভেম্বর ডিসেম্বর দুর্গাপুজোরটা যাক, তারপরে কে কোথায় থাকে দেখুন। এখনই এত তাড়াতাড়ি এসব কথায় উত্তেজিত হবে না। কত লোকে কত কি বলল, 2 ঘন্টার মধ্যে কত কি হয়ে গেল, এসব দেখুন কি হয়। শঙ্কুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লি থেকে যতক্ষণ না পর্যন্ত এই কারেন্ট সরকার অর্থাৎ বিজেপি সব সরকারকে উপড়ে ফেলে দেওয়া হচ্ছে ততক্ষণ লড়াই জারি থাকবে। তিনি বলছেন একদম পরের বার ইন্ডি জোটই ক্ষমতায় আসবে এবং বিজেপিকে উপড়ে ফেলা হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে নিশানা কেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওই লাস্ট বারের 21 জুলাইটা, ওই 21 জুলাই মনে আছে, লাস্ট বারের 21 জুলাই, তাতে বলেছিলেন উনি কেন্দ্রকে চেঞ্জ করে দেবেন। তার আগে থেকেও বলছেন কেন্দ্রকে চেঞ্জ করে দেবেন। উনি একটা অদৃশ্য শত্রুকে গাজরের মতো সামনে ঝুলিয়ে রাখতে চান। একটি দলীয় নীতি এবং আদর্শ যদি থাকতো তাহলে দেখতেন যে ওনার সংগঠন টিকে থাকতো। উনি তৃণমূলের সামনে সবসময় একটি অদৃশ্য শত্রুকে জ্বলাতে চান, যেটাকে লক্ষ্য করে তারার মতো তাকিয়ে ছুটে চলেছে সবাই মরীচিকার পিছনে। তৃণমূলের অবস্থাটা ঠিক তাই, দলীয় নীতি নেই। এই ধরুন আমি বেঁচে থাকি বা না থাকি, ভারতীয় জনতা পার্টি তার বিচারধারা বেঁচে থাকবে, অন্য রাজনৈতিক দল বেঁচে থাকুক বা না থাকুক তার বিচারধারা বেঁচে থাকবে। তৃণমূল কংগ্রেসের ওরকম কোনো বিচারধারা নেই, তো ওরকম কোনো নীতি নেই যে দলটা টিকে থাকবে। দলটার সামনে একটা কিছু গাজর ঝোলাতে হয়। এবার উনি গাজর ঝুলিয়েছেন, ছুটে চলো সমুখ পালে কে তোমাদের রুখবে, সামনে ওই গাজর যেমন ঝুলছে তেমন থাকবে, লড়তে তোমরা থাকবে, ছুটতে তোমরা থাকবে, তৃণমূল দৌড়াতে থাকবে। এরকম করতে করতে হঠাৎ পিছন ফিরে দেখবে তোমাদের রাজ্যটাও হাতের বাইরে বেরিয়ে গেছে, তোমরা ভোকারটা তোমার ভালোবাসা, কিছুই নেই। শঙ্কুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1990 সালে হাজিরা মোড়ে বামেরা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, একদম চৌচির করে দিয়েছিল। সে যে মালটা মাথা ফাটিয়ে দিয়েছিল লালু আলম, তাকে দলে নিয়েছে, সে তৃণমূল কংগ্রেস করে, খবর নিন, আমি মিথ্যা বলছি তো। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে গেছিল ঋতব্রত, প্রতিদিন আমাদের ছেলেরা খুন হয়েছে। আমি তখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম, তৃণমূল ছাত্র পরিষদ যখন করতাম তখন প্রত্যেকটা কলেজে কলেজে এই এসএফআই ছেলেদের হাতে মার খেয়েছে, সিপিএমের হাতে হত্যা হয়ে গেছে একের পর এক ছেলে, তাদেরকে নেয়নি, ঋতব্রতকে নিয়ে ট্রেড ইউনিয়নের মাথা করে বসিয়েছে। কেন মানবে লোকে? আপনার দল তো সিপিএমই চালাচ্ছে, আপনি সিপিএমের বিরুদ্ধে কথা বলছেন। ঋতব্রত সিপিএম থেকে এসছে, এডুকেশন চলছে ব্রাত্যবাবু বামপন্থী মানুষ, আরও আমি 3-4টা কড়া বামপন্থীর নাম বলতে পারি, বললাম না, এগুলো ডিসক্লোজার বামপন্থী, এগুলো নিয়ে চালাচ্ছেন আপনি। তৃণমূল চলছে ধরি, তৃণমূলের লোক আছে নাকি কেউ? আপনি বামপন্থীদের বিরুদ্ধে কি করে কথা বলছেন? তো বামপন্থীর নিউ ফরমেশন তৃণমূল কংগ্রেস। বামপন্থীরা যা অত্যাচার করেছে তার বিরুদ্ধে আপনি একটা অ্যাক্ট করেছেন বলুন, আমি আপনার কাছে জানতে চাই। আপনি 21 জুলাই যারা ঘটনা ঘটিয়েছিল তাদের গ্রেপ্তার করেছেন, অ্যারেস্ট করেছেন, ব্যবস্থা নিয়েছেন। মানুষ আপনাকে 2011 ভোট দিয়ে ক্ষমতা এনেছিল কেন? কারণ আপনি এই অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাস্টিস দেবেন বলে দিয়েছেন। নেতাই যারা অ্যাক্ট করেছিল ব্যবস্থা নিয়েছেন, নন্দীগ্রামে যারা মানুষকে ছুটিয়েছিল ব্যবস্থা নিয়েছেন। লক্ষণ সেট এখন কংগ্রেস করেন, ঘুরে বেড়ান এলাকায়, কি অ্যাকশন নিয়েছেন আপনি বলুন? আমি নিজের চোখে দেখেছি অত্যাচার। হিমাংশু দাস খেজুরিতে মানুষকে পেটাতো, চোটাতো, খুন করতো, অ্যাকশন নিয়েছেন? আমি জানতে চাই আপনার কাছে কি জাস্টিস দিয়েছেন আপনি? আপনি বলছেন আজকে উল্টে আরো কি বললেন? বললেন সিপিএম তোমরা কোমর বেঁধে রাস্তায় নেমে পড়ো, তোমরা ভোট কেটে আমাকে উদ্ধার করো, যেমন লোক সবাই করেছো। নট লাইক দিস।
বললেন আপনারা শুধুমাত্র নেটে আছেন, মাঠে নেই। হোয়াট ইট মিনস সিপিএম, আপনি মাঠে আসুন, আপনি নামুন, আপনি অ্যাক্ট করুন, দরকার হলে আপনার পার্টি অফিস আমি তৈরি করে দিচ্ছি। এটা বলেননি, প্রায় বলে ফেলেছেন। আপনি তাহলে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর আঁতাতের কথা তুলে ধরছেন, আঁতাতের তত্ত্ব। নতুন দল হয়েছে সিপে মূল, তৃণমূলের মূল আর সিপিএম এর সিপে, এই দুই মিলে হয়েছে সিপে মূল। কবে থেকে মমতা ব্যানার্জি বলছেন চিরকুটে চাকরি, চিরকুটে চাকরি, চিরকুটে চাকরি? কি ব্যবস্থা নিয়েছেন, কি অ্যাকশন হয়েছে? বিকাশ দা প্রত্যেকটা কেসে কোনো ঘটনা ঘটলে সবার আগে লাফিয়ে মামলা করে ফেলবেন, তারপর সেই মামলায় যখন অ্যাক্ট করার ক্ষমতা আসবে তখন আশ্চর্যজনকভাবে দেখবেন সে মামলা বোকাট্টা হাওয়া সেটিং। সিপে মূল, এই সিপে মূল শক্তি চেষ্টা করছে জাতীয়তাবাদী শক্তি ভারতীয় জনতা পার্টিকে যাতে বাংলায় ক্ষমতায় না আনা যায়, কিন্তু মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি যদি এবার ক্ষমতায় না আসে, আপনি বুঝবেন যে পশ্চিম বাংলায় সার্বভৌমত্ব দেশের রক্ষা করার ক্ষেত্রে বাধা অন্তরায় হয়ে দাঁড়াবে। একাধিক রাজনৈতিক সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার নিচ্ছেন, যার জন্য কেন্দ্রীয় সুরক্ষা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। একজন রাজ্যের ইলেক্টেড সাংবিধানিক প্রধান, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবেন আমি কেন্দ্রীয় আইন মানব না, এটা এন্টারটেন করা যাবে না। এটা বিচ্ছিন্নতাবাদী শক্তির উত্থানের প্রথম পদক্ষেপ, অবিলম্বে একে অ্যাড্রেস করা দরকার। আপনি একটা কথা বললেন যে 26-26, আমার শেষ কয়েকটা প্রশ্ন, 26-26টা সিট পাবে কিনা সন্দেহ, কি কি কারণে? আপনি বললেন একজন ইলেক্টেড মুখ্যমন্ত্রী, ইলেক্টেড জনপ্রতিনিধি, তিনি কখনোই বলতে পারেন না ভুয়ো ভোটার এই যে কর্মসূচিতে ইলেকশন কমিশনের অফিস ঘেরাওয়ের এই কথা, এই ডাক তিনি দিতে পারেন না, এটা অনস্বীকার্য ব্যাপার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল আগামীতে শঙ্কুদা কি কি দিক থেকে বিপদে পড়তে পারে বলে আপনাদের? না, প্রথম কথা হচ্ছে তো উনি ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে দেখুন এই যে পরেশ পাল হত্যা করে দিয়েছিল আমাদের ছেলেটাকে, ওর নেতৃত্বে চার্জশিট জমা পড়েছে, এসব এমএলএরা জেলে চলে যাবে। বহু এমপি এমএলএদের নাম আছে ভোট পরবর্তী হিংসায়। তারপর বহু এমএলএ আছেন, তাদের লম্বা লিস্ট আছে, যাদের শিক্ষা দুর্নীতিতে নাম আছে, তারা ডাক পাবেন। বহু নেতা ভেতরে থাকবেন। এইসবে উনি চিন্তিত, উদ্বিগ্ন হয়ে উঠেছেন। উনি জানেন যে ভুয়ো ভোটার কেটে গেলে ওনার গুন্ডা বাহিনী রাস্তায় নামবে না। আর তারপরে সব থেকে বড় ব্যাপার, যে পুলিশকে উনি নির্বাচনে ব্যবহার করেন তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই। নিচের তলার যারা পুলিশ কর্মী, যারা সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর আছেন, কনস্টেবল আছেন, তাদের বাড়িতে কাকিমা জেঠিমা বৌদিরা পুরো বলেছেন তো, ঝাঁটা নিয়ে বলেছে এবার যদি তৃণমূলের হয়ে দালালি করতে যাও নির্বাচনে, বাইরে ওই থানাতেই থাকবে, ওখানে রান্না করে খাবে, বাড়িতে আসবে না, ভাত পা থাকে না, হবে না। যে পুলিশ অত ফুটানি দেখাবে, হ্যাঁ, বন্দুক কোমরে গুঁজে চলে যাবে থানায়, আর বাড়ির বউকে আর মাকে খিস্তি দেবে লোকে, চারটে তৃণমূলের টেনিয়া, তাকে ধরতে পারবে না, অ্যারেস্ট করতে পারবে না, সে পুলিশের চাকরি করার কি মানে? হয়েছে কেন পুলিশ? কোনো পুলিশ নামবে না আবার তৃণমূলের হয়ে। ওরা মানসিকভাবে তৈরি হচ্ছে পুলিশ। আপনারা বারংবার বলছেন কেন্দ্রীয় বাহিনীর কথা উঠে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কথায় কথায় কেন্দ্রীয় বাহিনী কেন, স্টেট পুলিশ রয়েছে তো, তাহলে কেন্দ্রীয় বাহিনীর কথা কেন আসছে? আর আপনারা যে বলছেন যে তিনি বলছেন কোল সিআইএসএফ এর হাতে, বিএসএফ এর হাতে অনুপ্রবেশ রোখার দায়িত্ব। বিএসএফ কি কচুরিপানায় সাঁতার কাটছিল? না, কেন? উনি তো জানেন কোথায় কোথায় কচুরিপানা হয়েছে, ওনার তো নলেজে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলে গেছেন, আপনি দিয়ে দিন যে জমিগুলো আপনি ফাঁকা করে রেখেছেন, বর্ডার যেখানে জমি দিচ্ছেন না বলে আমরা এখনো ফেন্সিং করতে পারছি না, সেগুলো দিয়ে দিন। আপনি জায়গা দিয়ে দিলে আমরা ফেন্সিং করে দেবো, তারপর অনুপ্রবেশকারী নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, আমরা উত্তর দিয়ে দেবো। একটা অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না। আপনার জন্য ঢুকছে, আপনি দিয়ে দিন না ওই জায়গাগুলো, কেন আটকে রেখেছেন? আপনার জন্য আজ এয়ারপোর্ট তৈরি হচ্ছে না জমি দিতে পারছেন না বলে। 6000-এর উপর শিল্প পশ্চিমবাংলা থেকে চলে গেছে। দেখুন, আমরা শুধুমাত্র ওনার চুরি ডাকাতি নিয়ে প্রশ্ন তুলছি, ওনার অ্যাডমিনিস্ট্রেশনের ভূগোল গাফিলতি এসব নিয়ে করছে এমনটা নয়। আমরা নতুন পশ্চিমবঙ্গ গড়ার ক্ষেত্রে কী কী করবো সেগুলোও বলছি। আমরা তো বলছি যে আমরা কেন্দ্রের সাপোর্ট নিয়ে একই সরকার থাকলে আমরা ডবল ইঞ্জিন দিয়ে এখানে কাজ করতে পারবো। আপনার সময় আজকে প্রায় 6000-এর উপর শিল্প ইউনিট এখান থেকে অন্য রাজ্যে চলে গেছে। এটা রেজিস্টার্ড, আরওসিতে আছে, দেখে নিন গিয়ে।
আপনি বিজিবিএস এ প্রত্যেকবার কমিটমেন্ট করেন, সে টাকা এখানে কোনো একদম, মুখ্যমন্ত্রী তো বলছেন যে আপনারা শিল্প চলে গেছে বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন রীতিমতো শিল্প আসছে, প্রচুর শিল্প, প্রচুর বাইরের পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলছেন বাইরে কেন কাজ করছে। ওনার শিল্পর ব্যাপারটা অনেকটা ওই রচনা ব্যানার্জির ধোঁয়া দেখার মতো, যেখানেই ধোঁয়া দেখেন ওখানেই ভাবেন আগুন জ্বলছে, শিল্প আছে, আর গান গাওয়ার ইচ্ছে করছে, ধোঁয়া ধোঁয়া। সম্ভবত আমি বলবো দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যার উদ্বোধন তিনি করতে এলেন সেই গ্যাস লাইন সব কিছু করতে তো রাজ্য সরকার একটা ফান্ড দিয়েছে, সব কিছু করবে রাজ্য, শুধু ফিতে কাটবেন। ওনার জানা নেই, উনি ওই দিন রাজ্যের যতগুলো সংবাদপত্র আছে তার যে বিজ্ঞাপন সিএমও থেকে বেরিয়েছিল ওটা ভালো করে দেখে নিন, ওখানে প্রত্যেকটা জায়গায় মুখ্যমন্ত্রীর নাম উনি চেপেছেন বিজ্ঞাপনে, এবং ওনাকে আমন্ত্রণও জানানো হয়েছিল। উনি ওনার উন্নয়নের কাজে বিরোধী এমপি এমএলএদের না ডাকতে পারেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী সাংবিধানিক নিয়ম এবং ফেডারেল স্ট্রাকচার মানেন, এটা ওনার জানা নেই।